আজকে শুরু করছি অধ্যায় ১৩, যার বিষয় হলো ভেদ, ইংরেজিতে যেটাকে বলা হয় কি ভ্যারিয়েশন। তো আসা যাক ভ্যারিয়েশন জিনিসটা কি দেখি। এই হলো আমাদের স্কুলের হোস্টেল। ধরো কোনো একদিন হোস্টেলে ছাত্র সংখ্যার উপস্থিতি ছিল 50 জন এবং মিলের জন্য চাল যে পরিমাণ লেগেছিল সেটা হলো 10 কেজি। দ্বিতীয় দিন ছাত্র সংখ্যা ছিল 60, তোমরা জানো চালের পরিমাণ কত লাগবে ঐকিক নিয়মের অনুযায়ী। তৃতীয় দিন ছিল 40, কমে গেল। তাহলে এক্ষেত্রেও কত চাল লাগবে সেটাও তোমরা জানো, ঐকিক নিয়মের সাহায্যে এটা হবে দ্বিতীয় দিন 12 কেজি এবং তৃতীয় দিন 8 কেজি। এখন ধরে নেওয়া যাক ছাত্র সংখ্যা একটা ভেরিয়েবল এক্স দিয়ে এবং চালের পরিমাণ ওয়াই দিয়ে। এখন যদি আমরা এক্সকে ওয়াই দিয়ে ভাগ করি তাহলে আমরা প্রত্যেক ক্ষেত্রে আমরা পাবো কি 5। একে বলা হয় কি ভেদ ধ্রুবক। তাহলে এক্স বাই ওয়াই ইজিক্যাল টু কে আমরা লিখতে পারি অন্য কোনো ডাটার ক্ষেত্রে, যেখানে এক্স ইজিক্যাল টু কে ওয়াই, এবং আমরা পরের স্টেপে সেটা লিখবো এক্স ভ্যারিভেজ ওয়াই। এটা একটা সিম্বল ভ্যারিজেজ। এই ভ্যারিজের সম্পর্কটা এমন যে এটাইকে আমরা বলবো কি এক্ষেত্রে এটা সরল ভেদ বা ডাইরেক্ট ভ্যারিয়েশন। তোমরা দেখলে যে এখানে ওয়াই যদি বাড়ে এক্স বাড়বে এবং ওয়াই যদি কমে এক্স কমবে, এটাই হলো কি সিম্পল ভ্যারিয়েশন। এবার আমরা আলোচনা করব ব্যস্ত ভেদকে নিয়ে। ধরো এটা একটি রাস্তা যেটা মেরামতের প্রয়োজন আছে, এর জন্য নিয়োগ করা হয়েছে একজন ঠিকাদার। এই ঠিকাদার হলেন মিস্টার দেবু। ইনি 3 রকমভাবে বক্তব্য পেশ করলেন। প্রথম বক্তব্যে বললেন যদি আমি 50 জন শ্রমিক লাগাই তাহলে কাজটি 10 দিনে শেষ হয়ে যাবে। দ্বিতীয়বার বললেন না, শ্রমিক সংখ্যা যদি বাড়িয়ে দিই তাহলে তোমরা নিশ্চয়ই জানো ঐকিক নিয়মে কত দিন লাগবে এটা। তৃতীয় বক্তব্যে উনি বললেন না, শ্রমিক সংখ্যা যদি আমি কমিয়ে দিই আর 25 জন করে দিই তাহলে তোমরা জানো যে কত দিন লাগবে কাজটি শেষ হতে ঐকিক নিয়মের অনুযায়ী। তাহলে দ্বিতীয় বক্তব্যের এগেনস্টে 5 দিন লাগবে এবং তৃতীয় বক্তব্যের এগেনস্টে 20 দিন লাগবে। এটা তোমরা সবাই জানো। ধরে নেওয়া যাক শ্রমিক সংখ্যা এক্স এবং দিন সংখ্যা হলো ওয়াই। প্রত্যেক ক্ষেত্রে এক্স ইন্টু ওয়াই এটা দেখছি 500 হচ্ছে। তাহলে এই 500টাই হলো কিন্তু ভেদ ধ্রুবক। তাহলে এক্স ইজিক্যাল টু 500 বাই ওয়াই। আমি লিখছি এক্স ইজিক্যাল টু কে বাই ওয়াই অন্য কোনো ডাটার ক্ষেত্রে, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এবং এই সম্পর্ককে লেখা হয় এক্স ভ্যারিজেস 1 বাই ওয়াই, যে সম্পর্কটাকে বলা হয় কি ব্যস্ত ভেদ বা ইনভার্স ভ্যারিয়েশন। তোমরা একটু লক্ষ্য করো, ওয়াই যদি বাড়ে তাহলে এক্স কিন্তু কমবে এবং ওয়াই যদি কমে তাহলে এক্স কিন্তু বাড়বে। তাহলে এই যে বিপরীত সম্পর্ক একেই বলা হয় ব্যস্ত ভেদ বা ইনভার্স ভ্যারিয়েশন। যৌগিক ভেদ বা কম্পাউন্ড ভ্যারিয়েশন বা জয়েন্ট ভ্যারিয়েশন বোঝার জন্য আমি সাহায্য নিচ্ছি একটা সমকোণী ত্রিভুজ এ বি সি এর, যার বিকোণটি হলো সমকোণ। এখন আমি ধরে নিই বিসি ভূমি যেটা সেটা হলো ওয়াই এবং এবি যেটাকে লম্ব বলবো সেটা হলো কি জেড, এবং এর ক্ষেত্রফলকে আমরা ধরে নিলাম এক্স। এখন জেড অর্থাৎ এবিকে স্থির রেখে বিসিকে যদি একটু কমাই তাহলে এক্স কি হবে, অর্থাৎ ক্ষেত্রফল কিন্তু একটু কমে যাবে। আবার আমি যদি বিসি বাহু ওয়াইকে যদি একটু বাড়াই, যেখানে জেডটা অবশ্যই স্থির এবি স্থির, তাহলে কি হচ্ছে ক্ষেত্রফলটা নিশ্চয়ই বড় হবে, কারণ ত্রিভুজের পরিমাণ তো বেড়ে গেছে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে এক্স ভ্যারিজেজ ওয়াই যখন জেড স্থির। আবার বলতে পারি একইভাবে যেখানে হলো কি এক্স ভ্যারিজেজ জেড, যেখানে ওয়াইটা হলো কিন্তু স্থির। তাহলে এই দুটি ভেরিয়েবল ওয়াই জেড এক্সের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে আমরা একসঙ্গে বলতে পারি এক্স ভ্যারিজেজ ওয়াই জেড জেড, যেখানে ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তনশীল। এইটাকেই বলা হয় কি যৌগিক ভেদের উপপাদ্য বা জয়েন্ট ভ্যারিয়েশন। এরপর সংক্ষেপে সমস্ত কিছু আরেকবার বুঝব এবং অ্যাপ্লিকেশনগুলো আমরা করব, বইগুলো ফলো করি। তোমরা তাহলে অ্যানিমেশনটা দেখলে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। তবুও আমি এখানে আরেকটু ভালো করে বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যদি কেউ বুঝতে না পারো এটা দেখলে আরো পরিষ্কার হয়ে যাবে। তো দেখা যাক কি বলা হলো অ্যানিমেশনে। ভেদ আসলে 3 প্রকার, একটা হলো কি সরল ভেদ, ব্যস্ত ভেদ আর যৌগিক ভেদ। তো সরল ভেদ কাকে বলে সেখানে অবশ্য পরিষ্কার করে বলা আছে। আমি ধরে নিলাম ছাত্র সংখ্যা কোনো হোস্টেলে যখন 50 জন, তখন মিলের জন্য 10 কেজি চাল লাগে, এত কেজি চাল লাগে। তাহলে আমি যদি 60 জন কোনোদিন ছাত্র সংখ্যা হয়, অর্থাৎ কি বেড়ে গেছে, এটা হলো কি বেড়ে গেছে, তাহলে নিশ্চয়ই চালের পরিমাণও বাড়বে, এটা হলো কমন সেন্স। আবার পরের দিন 40 কেজি হয়ে গেল, 40 জন ছাত্র হয়ে গেল, অর্থাৎ কমে গেল ছাত্রটা, তাহলে কি হয় না চালের পরিমাণও কমবে।
তাহলে কত কমবে কত বাড়বে এটা ডিপেন্ড করে কি ঐকিক নিয়মের নিয়ম অনুযায়ী। ঐকিক নিয়ম তোমরা সবাই জানো, ইউনিটারি মেথড যেটা। তাহলে ইউনিটারি মেথড কি না, এতজন ছাত্রের জন্য চালের পরিমাণ এত কেজি, একজনের জন্য কত, এতজনের জন্য কত। তাহলে যে বক্সের মধ্যে রেখেছি এইভাবে আমরা করলাম, এটা 12 কেজি আর এইটা হলো কি 8 কেজি। তাহলে এইটা আমরা দেখলাম। তাহলে এখানে যদি একটা ভেরিয়েবল এক্স ধরে নিই ছাত্র সংখ্যার এগেনস্টে, আর আরেকটা ভেরিয়েবল এখানে চলরাশি যদি ধরে নিই ওয়াই চালের পরিমাণের এগেনস্টে, তাহলে আমরা দেখব যদি এক্স কে ওয়াই দিয়ে ভাগ করি, অর্থাৎ কি 50 কে 10 দিয়ে ভাগ করলে 5, 60 কে 12 দিয়ে ভাগ করলে 5, আবার 40 কে 8 দিয়ে ভাগ করলেও 5, অর্থাৎ সব ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি কি ধ্রুবক। তাহলে একটা পার্টিকুলার একটা নিউমারিক্যাল ভ্যালু বা ডাটা অনুযায়ী আমি একটা পেয়েছিলাম যে এই কনসেপ্টের এগেইনস্টে x বাই y কে 5। তাহলে আমরা এটা একটু অবজার্ভ করলাম। তাহলে যদি অন্য কোনো রাশি থাকতো, অন্য কোনো ডাটা যদি থাকতো, তাহলে তার ক্ষেত্রে ধ্রুবকটা আলাদা হতো। তাহলে সেই জন্য আমরা এখানে জেনারেলাইজ করছি যে x বাই y এটা এই কনসেপশনের এগেইনস্টে, অর্থাৎ একটা রাশি যখন বাড়বে তখন আরেকটা রাশিও বাড়বে, আরেকটা রাশি যখন কমবে তখন অপর রাশিটাও কমবে। যদি এইরকম সেন্স হয় তখন আমরা এইরকমই পাই, একটা রাশিকে যদি ভাগ করি তাহলে অবশ্যই সেটা হলো কি একটা ধ্রুবক হয়। এই ধ্রুবককে আমরা বলবো কি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটা নিশ্চয়ই পরের লাইনে আমরা লিখতে পারি x ky। তাহলে এই কে টাকে যদি আমরা অ্যাবসেন্ট রাখি তখন একটা নতুন একটা সাইন আমরা দেখেছো এখানে লাগালাম, এখানে এটাকে বলা হয় কি ভ্যারিজেজ। অর্থাৎ কি সেই জন্য আমরা এখানে বলি যে x ভ্যারিজেজ y যখনই থাকে, সেটাকে যদি আমরা কোনো ইকুয়েশন ফর্ম দিই সঙ্গে সঙ্গে আমরা লিখি কি x ky। অ্যাকচুয়ালি এইখান থেকে কিন্তু এখানে এসেছে, এটা নোটেশন। এই নোটেশনের মিনিংটা হলো কি যদি y বাড়ে তাহলে x ও বাড়বে, যদি y কমে তাহলে x ও কমবে। তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, তোমরা ক্লাস 9 এ গ্রাফ করেছো, গ্রাফ করতে গিয়ে কি করেছো যে একটা x অক্ষ এঁকেছো, একটা y অক্ষ এঁকেছো। তাহলে আমরা যদি এখানে এই দুটো ভেরিয়েবল পেয়ে গেলাম x y, এখানে যদি তোমরা একটা ছক তৈরি করে যদি তোমরা বসাও দেখবে একটা সরল রেখা পাবে। সরল রেখাটা কি না এইরকম একটা সরল রেখা চলে যাবে। অর্থাৎ কি যদি x বাড়ে তাহলে y বাড়ছে, x বাড়লো এখানে y ও বাড়ছে, এখানে x বাড়লো y বাড়ছে। অর্থাৎ কি এটাকে বলা হয় কি ইনক্রিজিং গ্রাফ। এটা তোমাদের এখন তো পড়তে হবে না, তোমাদের এইটুকু কনসেপ্ট হলেই হবে। এবার চলে আসা যাক যে এইটাকে সরল ভেদ বা ডাইরেক্ট ভেরিয়েশন বলা হয়। আর চলে আসছি এবার ইনভার্স ভেরিয়েশন। ইনভার্স ভেরিয়েশনটা কি আমি সেখানে দেখিয়েছিলাম অ্যানিমেশনে, যে একটা রোড আছে, রোডে ওটা মেরামত করতে হবে। তো সেখানে 50 জন শ্রমিক যদি লাগানো হয় তাহলে 10 দিনে কমপ্লিট হয়ে যায়। কিন্তু যদি শ্রমিক সংখ্যা বাড়িয়ে দিই তাহলে কি দিন সংখ্যা কমে যাবে, কারণ অনেক পরিমাণ কাজ হবে পার ডে। তাহলে আবার যদি শ্রমিক সংখ্যা যদি আমি আরো কমিয়ে দিই তাহলে কি হয়ে যায় না এইটা থেকে যদি কমিয়ে দিই বা এটা থেকে যদি কমিয়ে দিই তাহলে কি শ্রমিক সংখ্যা বাড়াতে হবে, কারণ এখানে একটা নির্দিষ্ট নিয়ম আছে। নিয়মটা হলো কি আমার কাজের পরিমাণ কিন্তু নির্দিষ্ট। দুটো প্যারামিটার নিলাম শ্রমিক আর দিন। ওই 50 জন শ্রমিক যদি লাগে তাহলে 10 দিনে করবে, আর এখানে 100 জন শ্রমিক যদি বাড়িয়ে দিই তাহলে কত দিনে করবে, এটাও ঐকিক নিয়মে পড়ে আছে। এটা নিশ্চয়ই 5 দিনে তোমরা ঐকিক নিয়ম ছোটবেলায় করেছো দেখবে। আর এখানে 25 জন, অর্থাৎ কি 50 জন নয়, 100 জন নয়, 25 জন, তাহলে নিশ্চয়ই শ্রমিক সংখ্যা আরো বাড়াতে হবে, দিন সংখ্যা আরো বাড়াতে হবে। তাহলে এখানে আমরা দেখলাম একটা দারুণ রেজাল্ট। রেজাল্টটা কি না এই ভেরিয়েবল যদি x হয়, এই ভেরিয়েবল যদি y হয়, যদি এই দুটোর গুণফল নিই দেখবো এখানে 500 500 500 সব ক্ষেত্রে কিন্তু ধ্রুবক হচ্ছে। অর্থাৎ একটা রাশি যখন বাড়াচ্ছি তখন আরেকটা রাশি কিন্তু কমছে, আবার একটা রাশি যখন কমাচ্ছি তখন আরেকটা রাশি বাড়ছে। দেখো এখানে যখন কমাচ্ছি তখন এটা বাড়ছে, এটা যখন বাড়াচ্ছি তখন এটা কমছে, অর্থাৎ কি বিপরীত সম্পর্ক আছে। তাহলে এইরকম এই xy = 500 পেলাম এখানে এগেইনস্ট এই ডাটাস নিউমেরিক্যাল ডাটা যে এগেইনস্টে। কিন্তু যদি কনসেপ্টটা অন্য ডাটা হতো তাহলে তার ক্ষেত্রেও একটা ধ্রুবক পেতাম। তাহলে আমি যদি জেনারেলাইজ করি ব্যাপারটা তাহলে y = k/x, আমি 500 কে রিপ্লেস করলাম, কারণ একটা অন্য কোনো ডাটার ক্ষেত্রে হয়তো একটা ধ্রুবক আসবে, যে ধ্রুবককে আমরা বলবো কি এটা অশূন্য ভেদ ধ্রুবক। আর এইটার এগেইনস্টে আমি লিখবো কি y ভেরিজেজ 1/x। এটাও একটা মিনিংফুল নোটেশন। যদি x টা বাড়ে
তাহলে ওয়াইটা কমবে, আর ওয়াই এক্সটা যদি কমে তাহলে ওয়াইটা বাড়বে। এটা হলো সম্পর্ক, এটাকে বলা হয় কি ইনভার্স ভেরিয়েশন বা ব্যস্ত ভেদ। এরপর চলে আসা যাক যৌগিক ভেদ, জয়েন্ট ভেরিয়েশন কি। জয়েন্ট ভেরিয়েশন সহজ, সবথেকে সোজা একটা উদাহরণ দিয়ে আমি বোঝাই। এই একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এইটা হলো কি ভূমি, এইটা হলো কি লম্ব। এখন এর ক্ষেত্রফল আমি ধরে নিলাম এক্স। এবার তোমরা বোঝো যে এই জেডটাকে ফিক্সড রাখলাম। এখন ফিক্সড রেখে যদি ওয়াইটাকে যদি আমি ধরলাম এই লেন্থটাকে একটু কমিয়ে দিলাম, এইখানে নিয়ে চলে এলাম, তাহলে সমকোণীর রূপটা কি হলো, এই হয়ে গেল। তাহলে কি ক্ষেত্রফলটা কি হলো, কমে যাবে। তাহলে আমি কি করছি, যখন ওয়াই কমাচ্ছি তখন কি ক্ষেত্রফল কমে যাচ্ছে। একটা শর্ত আছে, যখন জেডটা কিন্তু স্থির, এইটা জেডটা স্থির লিখেছি। আবার যদি এটা বাড়িয়ে দিতাম, এটা যদি বাড়িয়ে দিতাম ওয়াইটা, তাহলে কি ক্ষেত্রফলটা বেড়ে যেত। জেডটা কিন্তু স্থির, মনে রাখতে হবে। তাহলে আমরা দেখলাম জেডটাকে যদি স্থির রাখি, কনস্ট্যান্ট রাখি, তাহলে ওয়াইটা যদি কমাই ক্ষেত্রফল কমবে, ওয়াইটা যদি বাড়াই ক্ষেত্রফল বাড়বে। এবার আমি অন্য ভেরিয়েবলের কথা ভাবছি, ওয়াইটাকে ফিক্সড রাখলাম, এটাকে ফিক্সড রাখলাম, এটাকে কিছু চেঞ্জ করলাম না। এবার কি করলাম না, জেডটাকে ফিক্সড রাখলাম না, ওয়াইটাকে ফিক্সড রাখলাম, জেডটাকে ভেরি করালাম। এবার জেডটাকে যদি ভেরি করাই, তাহলে আমি ধরলাম জেড এইখানে একটা ছোট করে দিলাম জেডটা। তাহলে কি এইটা যখন ফিক্সড তখন কি এরিয়া তো কমে যাবে। তাহলে আমি তাই লিখলাম এক্স ভেরিজেড জেড, যখন ওয়াই স্থির। ওয়াই স্থির রাখলে জেড যদি কমাই তাহলে এরিয়া কমে যাবে। আবার এটা যদি জেডটা যদি বাড়াই তাহলে নিশ্চয়ই এরিয়া বেড়ে যাবে। তাহলে আমাদের একটা কথা মনে রাখতে হবে, যখন একটা ভেরিয়েবলকে আমি দুটো ভেরিয়েবলের সঙ্গে কানেক্ট করছি, তখন রিলেশনটা অবশ্যই আমাদের দেখতে হবে। সেই রিলেশনটা কি না, একটা চেঞ্জেসের সঙ্গে অপর চেঞ্জেসটা কি হচ্ছে। এখানে আমি তাই বললাম জেড স্থির রাখলে এখানে ওয়াইও পরিবর্তন হবে, কমলে কমবে, বাড়বে বাড়লে বাড়বে, এখানেও তাই। তাহলে এই একটা ভেরিয়েবলকে আমরা যদি একটু জয়েন্ট করাই, যৌগিক ভেদ বলি বা জয়েন্ট ভেরিয়েশন বা কম্পাউন্ড ভেরিয়েশন একে বলা হয়, তাহলে আমরা বলবো কি এক্স ভেরিজেড ওয়াই ইনটু জেড। যেখানে লিখবো কি ওয়াই ও জেড উভয়ই কিন্তু এখানে পরিবর্তনশীল, কারণ একটা স্থির একটা অস্থির এটা তো বলতে পারি না। আমরা এখানে বলবো কি উভয়ই পরিবর্তনশীল এর এগেইনস্টে কিন্তু এই স্টেটমেন্টটা। তাহলে এই হলো যৌগিক ভেদ, এই মোটামুটি আমাদের সিলেবাস। এবার আমরা শুরু করা যাক প্রবলেম নাম্বার 4-3 দিয়ে। বলা আছে কি, সমস্যাটা তোমরা দেখলে যে x একটা ভেরিয়েবল y এর সাথে সরল ভেদে আছে, আবার z একটা ভেরিয়েবল x এর সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা এক্ষুনি যৌগিক ভেদের উপপাদ্য পড়েছি, তাহলে আমরা বলতে পারি যে এই দুটি সাহায্যে আমরা বলতে পারি যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী যে x ভ্যারিজেন্ট y বাই z। এখানে সঙ্গে কিন্তু লিখতে হবে যে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে, এটা কিন্তু লিখে দেবে। তাহলে এখানে একটু মনে রাখতে হবে যে এখানে যখন দুটো ভেরিয়েবলকে আমি কানেক্ট করছি, x ভ্যারিজেড y, তখন কিন্তু z হলো কনস্ট্যান্ট। আবার x ভ্যারিজেড যখন 1/z, তখন হলো কি এখানে y টা কনস্ট্যান্ট। আর এখানে x ভ্যারিজেড যখন y/z লিখছি, তখন মনে রাখতে হবে কি yz উভয়ই পরিবর্তনশীল ভেরিয়েবল। তাহলে আমরা এখানে এগেইনস্টে আমরা বলবো কি x ইজিক্যাল টু একটা অশূন্য ভেদ ধ্রুবক থাকবে, দিস ইজ, আর এখানে লিখতে হবে k হলো কি অশূন্য ভেদ ধ্রুবক। তোমরা এটা সবসময় লিখবে, আমি অঙ্ক যখন করব সবসময় লিখবো না, তোমরা এগুলো কিন্তু ঠিক করে মার্ক করে লিখবে। এরপর আমার শর্ত দেওয়া আছে, প্রথম শর্ত হলো কি এইটা, যে y z আর x এর সবের মান দেওয়া আছে। তাহলে আমরা লিখবো এখানে কি যে 1/6 দিস ইজ ইকুয়াল টু k ইনটু y দেওয়া আছে 5 আর এখানে z দেওয়া আছে 9। ইট ইমপ্লাইজ k ইজ ইকুয়াল টু 9/30 ইজ ইকুয়াল টু এখানে হয়ে গেল 3/10। তাহলে রিলেশনটা কি হলো, রিলেশনটা আমরা এখান থেকে পাই, রিলেশনটা হয়ে গেল কি x k এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেব 3/10 y/z। তাহলে এইটা কিন্তু একটা উত্তর, এটা জানতে চাওয়া হয়েছে যে ফাইন্ড দ্য রিলেশন বিটুইন x y এন্ড z।
এরপর আরেকটা শর্ত দিয়ে দেওয়া আছে, এখানে y এবং z এর ভ্যালুটা দিয়ে দেওয়া আছে, x বের করতে হবে। তো আমরা তো এখানে অলরেডি পেয়ে গেছি, তাহলে x এর ভ্যালুটা পেতে হবে। তাহলে x ইজিক্যাল টু আমরা লিখবো এখানে, একদম তোমরা লিখবে যখন y ইজিক্যাল টু 6, z ইজিক্যাল টু 1/5, তাহলে 3/10 ইনটু y এর ভ্যালুটা দেওয়া আছে 6 আর এখানে 1/5 দেওয়া আছে, তাহলে এটা হয়ে যাবে কত, তুলে দাও 3/10 ইনটু 6 ইনটু 5, তাহলে এখানে 5 2 2 3, দিস ইজ ইকুয়াল টু 9। তাহলে x এর ভ্যালু হবে কত, 9। তাহলে খুব সিম্পল প্রবলেম। আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। এই প্রবলেমটা হলো 5 এর দাগের 4। কি দেওয়া আছে, x ভেরিজেড y, y ভেরিজেড z এবং z ভেরিজেড x। তাহলে এই তিনটি রিলেশন দেওয়া আছে। তাহলে এখান থেকে বলতে হবে তিনটি ভেদ ধ্রুবক পাবো নিশ্চয়ই, এই তিনটি ভেদ ধ্রুবকের মধ্যে সম্পর্ক কি। তাহলে দেখা যাক এইখান থেকে কি পাই, x ইজিক্যাল টু k1y, সাইডে অবশ্যই লিখবে এটা অশূন্য ভেদ ধ্রুবক। আবার লিখি y ইজিক্যাল টু k2z, এটা দ্বিতীয় একটা অশূন্য ভেদ ধ্রুবক, এটা হলো k1 ছিল, এটা ছিল k2 অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখতে হবে। এরপর এই রিলেশন থেকে পাই z ইজিক্যাল টু k3x, এখানে কিন্তু লিখতে হবে কি k3 টা অশূন্য ভেদ ধ্রুবক। এখন আমরা এখানে একটা বলি যে এই দুটো রিলেশন থেকে আমি কি পাই, এই z টা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে y ইজিক্যাল টু কি পাই, k3 k2x, এই z এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। আবার এইখানে আমরা জানি যে x ইজিক্যাল টু k1y আছে, y এর ভ্যালু অলরেডি পেয়ে গেছে, এখানে বসিয়ে দিই, তাহলে এটা হয়ে গেল k2 k3x। ইট ইমপ্লাইজ আমরা এখানে বলবো যে k1 k2 k3 দিস ইজ ইকুয়াল টু 1। এখানে তাহলে আমরা বলবো কি এই তিনটি ভেদ ধ্রুবকের মধ্যে সম্পর্ক কি, তাদের গুণফল কত, 1। এটাই হলো উত্তর। এটা হলো যে 6 এর দাগে 2 এর অঙ্ক দেওয়া আছে, x y ভ্যারিজেড x y হলে দেখাও যে x3 y3 ভ্যারিজেড x3 y3। তাহলে এই ধরনের অঙ্ক সলভ করতে গেলে একটা টেকনিক আছে। প্রথমে আমি এইখান থেকে শুরু করি যে x y, এইটা ইকুয়াল টু আমি লিখতে পারি k ইনটু x y, তোমরা এখানে লিখবে k, এটা হলো কি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে লিখছি কি x y হোল ডিভাইডেড বাই x y, দিস ইজ ইকুয়াল টু k। এরপর লিখবো যে k এর কিছু নিচে নেই মানে 1 আছে, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া তোমরা জানো, এই যোগ ভাগ প্রক্রিয়া যদি না করে কোনাকুনি গুণ করে x y কে সেপারেট করা যেতে পারে, অসুবিধা নেই। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কি k প্লাস 1 হোল ডিভাইডেড বাই k মাইনাস 1, এটা হলো কি যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে হয়ে গেল এখানে y y কেটে গেল, x x কেটে গেল, তাহলে 2x বাই 2y দ্যাট ইজ x বাই y। দিস ইজ ইকুয়াল টু আমি p ধরলাম, এইটার বদলে p মানে কি কোন অশূন্য ভেদ ধ্রুবকের যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছু করি সবই কিন্তু ভেদ ধ্রুবকই হয়। তাহলে এটাও কিন্তু ভেদ ধ্রুবক, এখানে লিখে দিতে হবে যে p সমান কত, k প্লাস 1 হোল ডিভাইডেড বাই k মাইনাস 1। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম না x ইজিক্যাল টু py। তাহলে এই ভ্যালুটা কিন্তু আমরা পেলাম। এইবার আমাকে প্রমাণ করতে হবে কিন্তু এইটা সবসময় মনে রাখবে যে এইটা প্রমাণ করতে গেলে আমরা যদি কোনোভাবে দেখিয়ে দিতে পারি x কিউব y কিউব ডিভাইডেড বাই xs কিউব মাইনাস y কিউব ইজিক্যাল টু কনস্ট্যান্ট, তাহলে আমরা প্রুভ করতে পারি দিস ভেরি জাস্টিস। তাহলে আমরা দেখা যাক এখানে যেটা পেলাম, এখানে পেলাম x ইজিক্যাল টু py, এখানে বসিয়ে দিলাম। তাহলে বসিয়ে দিলেও আমরা এখানে পেতে পারি কি p কিউব y কিউব প্লাস y কিউব হোল ডিভাইডেড বাই, এখানে লিখতে পারি p কিউব y কিউব মাইনাস y কিউব। তাহলে আমরা কাটাকাটি করে দিই, p কিউব মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই p কিউব মাইনাস 1। সাপোজ দিস ইজ ইকুয়াল টু কিউব, এটাও একটা ধ্রুবক। তাহলে আমরা পেলাম এইটা ইজ ইকুয়াল টু কিউব, যেখানে কিউটাও ভেদ ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি xs কিউব প্লাস y কিউব, দিস ইজ ইকুয়াল টু কিউ ইনটু xs কিউব মাইনাস y কিউব, or it implies xs cube plus y cube varies xs cube minus y cube। তাহলে প্রুফ হয়ে গেল। এই প্রুফটা আরেক ভাবে করা যায়, যে আমরা এখানে করলাম কি
না এই x py লিখলাম, এটা আমরা কিছু করব না, এখানে একটা আরেকটা লাইনে করলেই হবে। উভয় পক্ষে ঘন করে দিই, x³ y³ p³ হয়ে গেল। এবার আমরা একটা যোগভাগ করে দিই, তাহলে x³ y³ হোল ডিভাইডেড বাই x³ y³ this is equal to p³ + 1 হোল ডিভাইডেড বাই p³ - 1। এখানে লিখে দেব যোগভাগ। এবার এটা ইকুয়াল টু লিখে দেব q, সে ধরো এটাও ভেদ ধ্রুবক, তাহলে এক্স্যাক্টলি আমরা পেয়ে গেলাম কিন্তু এখানে এইটা। তাহলে এত কিছু না করে আমরা এখান থেকে ডাইরেক্ট উভয় পক্ষে ঘন করে যোগ বিয়োগ করে দিলেও উত্তরটা কিন্তু পেয়ে যাই। তাহলে এইভাবে করা যায়, অঙ্ক অনেকভাবে সমাধান করা যায়। সবসময় দেখবে যে লজিকটা যদি ঠিক থাকে তাহলে তোমার অঙ্কটাও। এবার আমরা দুটো অঙ্ক নিয়ে নিলাম। প্রথম অঙ্কটা হলো যে 7 দাগের 1, a² + b² ভ্যারিজেস ab যদি হয় তাহলে প্রুফ করো a + b ভ্যারিজেস a - b। তাহলে এটা কেমন করে করব একটু দেখা যাক। প্রথমে আমরা লিখে নিই যে a² + b² = k * ab লিখব, যেখানে k হলো কি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে ab দিয়ে ভাগ, তাহলে a² / ab + b² / ab this is equal to k। और এটা হয়ে গেল কি a/b প্লাস এটা হয়ে গেল কি b/a is equal to k। এখন আমি একটা ধরে নিই, এখানে সাপোজ a/b = x ধরে নিলাম সাপোজ। তাহলে আমরা লিখব কি x প্লাস এখানে 1/x is equal to k और x² - kx + 1 is equal to 0। তাহলে তোমরা জানো শ্রীধর আচার্যের ফর্মুলা, আমরা এখান থেকে চলে যাই। x is equal to হবে কি k ± √b² - 4ac হোল ডিভাইডেড বাই 2। তাহলে আমরা বলবো কি এটা তো একটা ধ্রুবক, সবসময় মনে রাখবে এটা যদি রিয়েল কনস্ট্যান্ট হয় তাহলে এখানে কিন্তু k টাকে অবশ্যই কি হতে হবে, k² টাকে কি হতে হবে 4 এর থেকে বড় হতে হবে, সবসময় মনে রাখবে রিয়েল কনস্ট্যান্ট হতে গেলে। তারপর এর আবার যদি আমি ইন্টারভ্যালে ভাগ করি সেটা আলাদা কনসেপশন আছে, আমি বলছি না এই মুহূর্তে। তাহলে আমরা এটা বলবো কি দিস ইজ ইকুয়াল টু p। এটাও কি ধ্রুবক, অশূন্য ধ্রুবক। তাহলে x সমান কি ধরেছিলাম তোমরা দেখো এখানে a/b, তাহলে এখানে বসিয়ে দিই a/b। তাহলে a/b is equal to p দেওয়া আছে, তাহলে p এর নিচে কিছু নেই মানে কি 1 আছে। এবার আমরা যোগ ভাগ করে দিলাম a/b হোল ডিভাইডেড বাই a - b this is equal to p + 1 হোল ডিভাইডেড বাই p - 1। এটা এগেইন এ কনস্ট্যান্ট ভেদ ধ্রুবক, এটাও লিখবো কি ভেদ ধ্রুবক। তাহলে হয়ে গেল কি a + b = q * a - b। তাহলে আমরা এটা ইমপ্লাই করবে কি এটা or সাইন দিয়ে চলে যাও, তাহলে আমরা পেয়ে গেলাম কি a + b ভ্যারিজেস a - b। যেটা চেয়েছিল সেটা প্রমাণ হয়ে গেল। দেখো আমি একটা ভাবে প্রমাণ করে দেখালাম, তোমরা চেষ্টা করো আর অন্যভাবেও করা যায়, যত ভাবে করবে লজিকটা কিন্তু ঠিক থাকা চাই। এবার আমরা চলে আসছি সেকেন্ড প্রবলেমে। দেওয়া আছে কি x³ + y³ ভ্যারিজেস x³ - y³। তাই যদি হয় তাহলে প্রমাণ করতে হবে যে x + y ভ্যারিজেস x - y। তাহলে আমাকে প্রথমে একটা কাজ করে নিতে হবে, সবসময় কি x/y কত বের করে নিতে হবে, তবেই কিন্তু নেক্সট রেজাল্ট আমরা বের করতে পারবো। তাহলে আমাদের লক্ষ্য, তাই এখানে a/b টা বের করে নিয়েছিলাম, a/b টা এইটা বের করে নিয়েছিলাম। তো এখন আমরা বের করব কি যে এখানে x/y টা বের করব। তাহলে কেমন করে বের করব একটু দেখি। x³ + y³ একদম লিখে দিচ্ছি আমি x³ - y³ this is equal to k, যেখানে k হলো কি অশূন্য ভেদ ধ্রুবক, এটা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু লিখবে। और যদি আমি যোগ ভাগ প্রক্রিয়া করি তাহলে এটা যোগ ভাগ করলে উপরে যোগ নিচে বিয়োগ, তাহলে এটা হয়ে যাবে কি 2x³ হয়ে যাবে, নিচে 2y³ হয়ে যাবে। this is equal to k + 1 হোল ডিভাইডেড বাই k - 1। তাহলে আমরা এটাকে লিখব কি যোগ ভাগ। আমি বারবার করে দেখাচ্ছি না কারণ অনেকবার করে দেখিয়েছি, আমি এখানে করে দেখিয়েছি, আমি ডাইরেক্টলি এখানে একবার করে দিলাম। তাহলে এটা 2 2 কেটে গেল, তাহলে x/y এখানে পেয়ে গেলাম কি this is equal to q√of k + 1 হোল ডিভাইডেড বাই k - 1। তাহলে अगेन it is a constant বা ধ্রুবক, আমি ধরে নিলাম this is equal to p। তাহলে যেই p পেলাম মানে p মানে কিছু নেই মানে p/1। এবার আমি এখানে চলে যাচ্ছি,
তাহলে x বাই y আমি পেয়ে গেলাম কত p বাই 1। তাহলে আমি একটা যোগ ভাগ করে দিই করে আরেকবার x বাই y মাইনাস x মাইনাস y ইজ ইকুয়াল টু p প্লাস 1 হোল ডিভাইডেড বাই p মাইনাস 1 ইজ ইকুয়াল টু এগেন এ কনস্ট্যান্ট q। এখানে লিখে দিতে হবে কি এটাও কিন্তু ভেদ ধ্রুবক। তাহলে আমরা লিখলাম কি x প্লাস y ইজ ইকুয়াল টু q ইনটু x মাইনাস y। और नेक्स्ट লাইনে আমরা কি লিখব, দিস ইমপ্লাইজ x প্লাস y ভ্যারিজেজ x মাইনাস y। তাহলে প্রুফটা আমার হয়ে গেল। তাহলে এইভাবে প্রমাণগুলো আমরা করব। নেক্সট প্রবলেমে আসছি। এখন আমরা সমাধান করব 8 এর দাগে প্রশ্নে। এই প্রশ্নটা কি আছে, বলা আছে যে 15 জন কৃষক 800 বিঘা জমি চাষ করতে সময় লাগে কত 5 দিন। তাহলে বের করতে হবে 10 জন কৃষক যদি 12 বিঘে জমি চাষ করতে চায় তাহলে কত দিনে সেটা চাষ করতে পারবে। তাহলে এই ধরনের অঙ্কের সঙ্গে তোমরা অতি পরিচিত এবং খুব সহজে এটা সমাধানও করতে পারো। এটা সমানুপাতের নিয়ম অনুযায়ী করা যায়, ঐকিক নিয়মের সাহায্যে করা যায়, কিন্তু এখানে তোমাদের এটা ভেদ তত্ত্বের সাহায্যে করতে হবে। তাহলে যখনই ভেদ তত্ত্বের প্রশ্ন আসছে তোমরা মনে করবে যে আমাকে সম্পর্ক নির্ণয় করতে হবে। সম্পর্ক কি না, কৃষক সংখ্যা, জমি পরিমাণ এবং দিন সংখ্যার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে এখানে যেহেতু 3টি প্যারামিটার আছে, m কৃষক সংখ্যা ধরে নিলাম, জমির পরিমাণকে a ধরে নিলাম আর দিন সংখ্যাকে b ধরে নিলাম, তাহলে তোমাকে এখানে মনে করতে হবে দুটো সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে সম্পর্কটা কি, আমি প্রথমে ধরলাম কি d স্থির, অর্থাৎ কি দিন সংখ্যা স্থির রাখলাম। তাহলে তোমরা একটু বাস্তবে নেমে আসো, যদি জমির পরিমাণ বাড়ায়, দিন সংখ্যা রেখে যদি আমি বলি বেশি জমি চাষ করতে চাই আমি, তাহলে কি বেশি সংখ্যক শ্রমিকের প্রয়োজন। আবার যদি বলি না দিন সংখ্যা স্থির আছে, বেশি চাষ করলে হবে না, কম চাষই করব, কম পরিমাণ জমি চাষই করব, তাহলে কি হবে না শ্রমিক সংখ্যা কম লাগালে হবে। তাহলে এখানে শ্রমিক সংখ্যা এবং জমির পরিমাণ এই দুটির মধ্যে সম্পর্ক সরল সম্পর্ক, অর্থাৎ কি সরল ভেদে তারা আছে। তাহলে আমরা বলবো কি যদি d স্থির থাকে তাহলে m আর a এই দুটোর মধ্যে সম্পর্ক হলো কি m ভ্যারিজেজ a। এইগুলো কিন্তু তোমাকে একদম বাস্তব বুদ্ধির সাহায্যে তৈরি করতে হবে, যেটা তুমি বাস্তবে দেখো সেটা ভাবে স্থির করতে হবে। এরপর আমি এই এটাকে স্থির রাখলাম, a স্থির, অর্থাৎ কি জমির পরিমাণ ফিক্সড। এইবার তুমি ভাবো যে জমির পরিমাণ স্থির আছে, এইবার আমি কৃষক সংখ্যা আর দিন সংখ্যার মধ্যে সম্পর্ক নির্ণয় করব। যদি আমরা শ্রমিক সংখ্যা বেশি লাগাই তাহলে কি খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, মানে কম সময়ে কাজ হয়ে যাবে। তাহলে দিন সংখ্যা কম লাগবে, অর্থাৎ কি m যখন বাড়াচ্ছি তখন দিন কিন্তু কম লাগছে। আবার উল্টো দিকে আমি যদি বলি কি কৃষক সংখ্যা কমিয়ে দিচ্ছি, আমার তো এই কাজ তো একই করতে হবে, তাহলে নিশ্চয়ই বেশি পরিমাণ বেশি সংখ্যক শ্রমিক লাগাতে হবে। তাহলে এই দুটির মধ্যে সম্পর্ক হলো কি বিপরীত সম্পর্ক। তাহলে আমি বলবো কি m ভ্যারিজেজ ইনভার্স ভেরিয়েশন 1/d। তো তোমাদের যৌগিক ভেদের উপপাদ্য জানো, তোমরা এখানে লিখবে যৌগিক ভেদের বা জয়েন্ট ভেরিয়েশনের সাহায্যে আমরা পাই যে m ভ্যারিজেজ a/d, যেখানে d আর a উভয় কিন্তু পরিবর্তনশীল, এখানে লিখে দিতে হবে d ও a পরিবর্তনশীল। তাহলে আমরা ভেদের যা নিয়ম শিখলাম এটা যদি ইকুয়েশন ফর্ম দিতে চাই তাহলে এখানে লিখবো কি m = ka * d। বাস, এটা হয়ে গেল আমার 1 নম্বর একটা রিলেশন। এবার দেখো তোমার এখানে শর্ত দেওয়া আছে, যখন m 15 এখানে বসাবে, a 18 এখানে বসাবে, a এখানে d হলো কি 5 এখানে বসাবে, তাহলে কি হয় আমরা একটু দেখে নিই। এখানে m হলো কত 15 = k * a হলো কত 18 আর d হলো কত না 5। তাহলে k এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখানে দেখে নাও 75/18 মানে 25/6 এটা হলো। তাহলে আমরা কি করব, এই k এর ভ্যালুটা আমরা এইখানে বসিয়ে দেব। তাহলে রিলেশনটা কি দাঁড়িয়ে গেল না m = 25/6 a/d। এইটা হলো তোমার ফাইনাল রিলেশন। এইবার এই ফাইনাল রিলেশনের সাহায্যে আমার উত্তরটা এসে যাবে। এখানে বলা আছে কি m বলা আছে, তুমি বসিয়ে দাও, এখানে a বলা আছে এখানে বসিয়ে দাও, d টা নেই, d টা বেরিয়ে যাবে।
তাহলে আমরা ফাইনালি রেজাল্টটা বের করছি। m বসিয়ে দিলাম 10 ইজিক্যাল টু 25/6 ইন্টু a হয়ে গেল এখানে কত 12, আর ডিটা এখানে কিন্তু নেই, আমি ডি লিখে দিলাম। ইট ইমপ্লাইজ ডি ইজিক্যাল টু, দেখো তোমার কাটাকাটি করলে এটা 5 হবে। তাহলে 5 দিনে আমার কাজটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই হলো উত্তর। তাহলে এখানে দেখো যেমন ডাটাগুলো আছে, ফার্স্ট ডাটা অনুযায়ী 5 দিন লেগেছে, এবার দ্বিতীয় ডাটা অনুযায়ীও কিন্তু 5 দিন লেগেছে। তাহলে উত্তরটা সমাধান করব কোশ্চেন নাম্বার 10। এই কোশ্চেনটা কি আছে যে y দুটি রাশির সমষ্টির সমান। আমি ধরলাম একটা হলো a, একটা হলো b। আবার বলা আছে a x এর সঙ্গে সরল ভেদে আছে, আর b হলো কি x এর সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে আমাদের x এবং y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে খুব সোজা অঙ্ক এটা, দেখো তোমরা a ভ্যারিয়েবল x, এটাকে লিখতে পারি কি a ইজিক্যাল টু k1x। তোমরা লিখবে k1 হলো একটা অশূন্য ধ্রুবক, ভেদ ধ্রুবক। আবার b ইজিক্যাল টু আমি লিখলাম কি k2/x, যেখানে k2 হলো কি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এইবার আমরা এখানে বসিয়ে দেব যে y ইজিক্যাল টু a প্লাস b দেওয়া আছে, তোমরা লিখবে এখানে k1x প্লাস k2/x। এবার এখানে সম্পর্ক দেওয়া আছে x যদি 1 হয় তাহলে y মাইনাস 1 হবে। তাহলে আমি একটু বসিয়ে দিই -1 ইজিক্যাল টু k1 প্লাস k2, এটাকে 1 নম্বর সমীকরণ দাও। এটা যখন লিখবে কি যখন এটা ব্র্যাকেটে লিখে দেবে। এবার কি না আমরা নেক্সট আরেকটা শর্ত দেওয়া আছে, x যদি 3 হয় y ইকুয়াল টু 5 হবে। তাহলে আমরা এখানে বসাই, তাহলে 5 ইকুয়াল টু 3k1 প্লাস k2 হোল ডিভাইডেড বাই, এখানে বসিয়ে দেব কি 3, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। তাহলে তোমরা এই দুটো সমীকরণ পেলে 1 আর 2, আর এখানে ব্র্যাকেটে অবশ্যই লিখে দেবে যখন এই যে এই কন্ডিশনটা, এটা লিখে দিতে হবে। এবার তোমরা অনেক ধরনের নিয়ম জানো সমাধান করার, সাইমালটেনিয়াস ইকুয়েশন। তাহলে আমরা যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করব, তোমরা বাড়িতে একটু ট্রাই করো, দেখবে এখানে যে k1 ইজিক্যাল টু হয়ে যাবে কত 2, আর k2 ইজিক্যাল টু হয়ে যাবে কত -3। তোমরা সমাধান করে দেখবে। তাহলে রিলেশনটা কি k1 k2 এর ভ্যালুটা আমরা যদি এইখানে বসিয়ে দিই, তাহলে সেইটাই হবে কি রিকোয়ার্ড রিলেশন। তাহলে y ইজিক্যাল টু হয়ে গেল কি 2x মাইনাস 3/x, এইটাই হবে কিন্তু আমার কিন্তু আনসার। তোমরা একটু আমি ভালো করে ওয়ার্কিং রুলটা দেখিয়ে দিলাম, তোমরা ভালো করে গুছিয়ে কিন্তু লিখবে, এবং যে যে পয়েন্টগুলো লিখতে হবে আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি। k1 অশূন্য ভেদ ধ্রুবক, k2 অশূন্য ভেদ ধ্রুবক, তারপর যখন শর্তগুলো এখানে আছে সেটা লিখতে হবে এবং সুন্দর করে তোমরা লিখবে। আচ্ছা, নেক্সট প্রবলেমে আমরা চলে আসি। 13 দাগের উত্তরগুলো আমরা করব। দেখো 13 দাগের প্রশ্নটা কি আছে, প্রথমে 13 দাগে দেওয়া আছে কোনো একটা চোঙের আয়তন, এই যে ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এর বর্গের সাথে এবং এই উচ্চতার সাথে যৌগিক ভেদে আছে। একদম এইরকম টার্মটা বলা আছে। তো সঙ্গে সঙ্গে আমরা আর কিছু সময় নষ্ট না করে একদম যৌগিক ভেদের উপপাদ্য লিখে দেব। মনে করি আয়তন হলো v, ব্যাসার্ধ হলো r এবং উচ্চতা হলো h। তাহলে প্রশ্ন অনুযায়ী v ভেরিয়েজ r স্কয়ার h। তাহলে এখান থেকে যে রিলেশনটা ইকুয়েশন ফর্মটা আমরা করব, দিস ইজ ইকুয়াল টু k r স্কয়ার h, যেখানে k হলো কি অশূন্য ভেদ ধ্রুবক, এটা আমরা লিখে দেব। এরপর যেটা প্রশ্ন হলো, প্রশ্নটা হলো কি না দুটি এইরকম চোঙের, লম্ববৃত্তাকার চোঙের যে ব্যাসার্ধের অনুপাত দিয়ে দেওয়া আছে, উচ্চতা দুটির অনুপাত দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে হবে কি তাদের ভলিউমের অনুপাত কত হবে। তাহলে আমরা এখানে মনে করি প্রথম যে চোঙ, মনে করি তার v1 হলো কি ভলিউম, আয়তন। তাহলে এক্ষেত্রে কেটা কিন্তু সবসময় ধ্রুবক, কারণ চোঙ সম্পর্কে আমরা বলছি। তাহলে এখানে k ইন্টু আমি ধরলাম r1 স্কয়ার, আমি এখানে r1 ধরে নিয়েছিলাম ব্যাসার্ধ, উচ্চতা হলো h1। আবার v2 দ্বিতীয় একটি চোঙ, এর কথা আমি বলছি, v2 ইকুয়াল টু আমি লিখব নিশ্চয়ই এখানে k, এটা স্থির থাকবে, এখানে r2 স্কয়ার থাকবে, এখানে হবে কত h2। তাহলে আমরা এখানে লিখব কি v1 বাই v2 দিস ইজ ইকুয়াল টু k r1 স্কয়ার h1 হোল ডিভাইডেড বাই k ইনটু r2 স্কয়ার h2। তাহলে k কেটে গেল, যেহেতু অশূন্য ভেদ ধ্রুবক আমি বলেছি, তাহলে r1 বাই r2 হোল স্কয়ার আমরা লিখব
এখানে h1 বাই h2 লিখবো। তাহলে এই ইনফরমেশন গুলো আমার দেওয়া আছে। তাহলে এই r1 বাই r2 এখানে 2/3 মানে 4/9 হবে, ইন্টু h1 বাই h2 দিয়ে দেওয়া আছে 5/4, এখানে তাই হলো। তাহলে আমরা এখানে কি করব না এই 4 চলে গেল, তাহলে হয়ে গেল কত 5/9। তাহলে তাদের ভলিউমের রেশিওটা কত হলো v1:v2, দিস ইজ ইকুয়াল টু হয়ে গেল 5:9। নেক্সট প্রবলেমে আমরা চলে যাই। 15 দাগের অঙ্কটা করা যাক। কি দেওয়া আছে, একটা গোলক, এই গোলকের যে ভলিউম আয়তন সেটা হলো কি না ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। তাহলে আমরা বলবো সেই স্টেটমেন্টের এগেইনস্টে এইটা হলো গাণিতিক রূপ। আরেকটা কথা বলা হয়েছে যে এই যে গোলক আছে তার যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমি ধরলাম সেটা s, সেটা নাকি আবার ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরলভেদে আছে। তাহলে আমি লিখলাম এটাও একটা স্টেটমেন্ট, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। এখন আমাদের প্রুফ করতে হবে এই দুটো ইনফরমেশনের সাহায্যে ভলিউমের স্কয়ার আয়তনের বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে আছে। তাহলে ব্যাপারটা দেখা যাক কি আছে। তাহলে আমি এইখান থেকে যেটা লিখবো সেটা হলো কি v = k1 r3, যেখানে বলবো কি না k1 টা হলো কি অশূন্য ভেদ ধ্রুবক। আবার এখান থেকে লিখবো আমি s = এটা লিখবো কি k2 r², তাহলে এখানেও লিখবো k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। এইবার আমরা কি করব না এখানে b²/s³ করলাম, তাহলে কি হবে ভাগফলটা একটু দেখা যাক। তাহলে এটা হয়ে গেল কি k1² r⁶, এটা হয়ে গেল কি k2 3 r⁶। এখন এইটা কেটে গেল, তাহলে থেকে গেল কি না k1²/k2³। এটা ইজিক্যাল টু p আমি লিখতে পারি, সে এটা ধরি এটা হলো কি অশূন্য ভেদ ধ্রুবক, এটা হলো কি একটা ভেদ ধ্রুবক। তাহলে আমরা কি করব না v² = p * s³। ইট ইমপ্লাইজ কি না v² ভ্যারিজ s³। তাহলে যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল, প্রুফড। যেখানে পিটা ভেদ ধ্রুবক এটা অবশ্যই বলে দিই। বইয়ের মধ্যে বাকি যে অঙ্কগুলো আছে তোমরা দেখবে খুবই সোজা, এবং যে অঙ্কগুলো করানো হলো এগুলো তোমরা যদি প্র্যাকটিস করো সেগুলো একদম ইজিলি হয়ে যাবে। তো বইয়ের বাইরে কিছু অঙ্ক এবার আমরা করি। প্রথমে দেখে নাও একটা অঙ্ক দেওয়া আছে যে তিনটি সম্পর্ক দেওয়া আছে, x ভ্যারিজেস y + z, y ভ্যারিজেস x + z আর z ভ্যারিজেস x + y। এবং এইটার ক্ষেত্রে যে ভেদ ধ্রুবকের কথা বলা আছে প্রশ্নে উল্লেখ আছে k, এইটার ক্ষেত্রে ভেদ ধ্রুবক ধরে নিতে হবে l, এইটার ক্ষেত্রে ভেদ ধ্রুবক ধরে নিতে হবে m। তাহলে প্রমাণ করতে হবে কিন্তু এইটা। তাহলে আমি এখান থেকে চলে আসছি যে x = এখানে k হলো ভেদ ধ্রুবক বলে দিয়েছে k * y + z। এরপর আমি এখানে kx যোগ করব ওই পক্ষে, kx + x = তাহলে kx যদি কমন নিই এখানে থেকে গেল x + y + z। তাহলে হয়ে গেল এখানে x কমন নিলে k + 1 হলো হোল ডিভাইডেড বাই k * x + y + z। এরপর আমরা বলবো কি k বাই or k by k + 1, this is equal to x by x + y + z। এটা হলো কি এক নম্বর রিলেশন। এবার আমরা এখান থেকে যদি আসি যে y আমরা লিখবো এখানে l * x + z। এবার উভয় পক্ষে আমি যোগ করছি কত ly, তাহলে y যদি হয় তাহলে এখানে l কমন নিয়ে নিলাম, এখানে হয়ে গেল x + y + z। তাহলে নেক্সট আরেকটা লাইন করার পর যেটা হবে l বাই l + 1, দিস ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাবে কত y হোল ডিভাইডেড বাই x + y + z। সিমিলারলি আমরা এই লাস্ট যে রিলেশনটা আছে এই লাস্ট রিলেশন থেকে যেটা পাই সেটা হলো কি না m হোল ডিভাইডেড বাই 1 + m, দিস ইজ ইকুয়াল টু z বাই হোল ডিভাইডেড বাই x + y + z। এখন এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে যদি 3 নম্বর দিয়ে দিই তাহলে 1 + 2 + 3 যদি করি তাহলে কি হয় না k হোল ডিভাইডেড বাই k + 1 প্লাস l হোল ডিভাইডেড বাই l + 1 প্লাস m হোল ডিভাইডেড বাই m + 1, দিস ইজ ইকুয়াল টু দেখো সকলের কিন্তু হর একই, তাহলে এখানে হয়ে যাবে x + y + z আর উপরে হয়ে যাবে x + y + z। তাহলে কেটে গেল, উত্তর হয়ে গেল কিন্তু 1।
এরপর নেক্সট আরেকটা প্রবলেম করব। তোমরা প্রশ্নটা ভালো করে দেখো, যেখানে দেওয়া আছে কত 3x - 4y ভ্যারিজেস xy হলে প্রমাণ করতে হবে x² + y² ভ্যারিজেস xy। তাহলে আমি প্রথমের দিকে যখন একটা প্রবলেম সমাধান করেছিলাম বইয়ে, তখন আমি বলেছিলাম যে এই ধরনের অঙ্ক সমাধান করতে গেলে প্রথমে x আর y এর মধ্যে সম্পর্কটা বের করে নিতে হবে, অর্থাৎ এটা সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে। অর্থাৎ আমরা সেই লক্ষ্যেই এগোচ্ছি। প্রথমত আমরা বলবো কি, এটা বদলে or 3x - 4y this is equal to k into √xy। তাহলে আমরা বলবো কি, একটু ভাগ করে দিই। তাহলে 3 √, এখানে হবে 3 into √x/y হবে -4 √, এখানে হয়ে যাবে কত y/x this is equal to k। তাহলে আমরা এখানে ধরে নেব যে x/y √x/y is equal to সাপোজ p ধরে নিই। তাহলে আমরা এখানে হয়ে যাবে কত 3p - 4/p this is equal to k। তোমরা এই স্টেপটা একটু ভালো করে একটু দেখবে, 3x/√xy, তাহলে √x কেটে যাবে, তাহলে থেকে যাবে এটা একটু দেখবে ভালো করে। নেক্সট 3p² - k into p -4 is equal to 0। তাহলে শ্রীধরাচার্যের ফর্মুলার সাহায্যে আমরা কি পাই না, p is equal to k ± √b² -4ac মানে 48 all divided by 12 that is 6। তাহলে এইটা আমরা পেলাম। ইট ইজ এ কনস্ট্যান্ট, আমরা ধরে নিলাম সাপোজ দিস ইজ a, আমরা ধরে নিলাম এটা √a ধরে নিলাম সুবিধার্থে। এটাও কি সেট, যেখানে এটা > 0 আমরা বলতে পারি একটা ধ্রুবক আর কি। কেন ধরলাম রুট সেটা একটু দেখাচ্ছি, কারণ এখানে আমরা অলরেডি ধরে রেখেছিলাম p is equal to √xy, তাহলে this is equal to √a। তাহলে আমরা এখানে বলবো কি না x is equal to ay। তাহলে এখানে বলবো, এখানে or এখানে or দিয়ে দিলাম, or দিয়ে দিলাম। এরপর আমরা এখানে চলে আসছি, এখানে বলবো কি x² + y² হোল ডিভাইডেড বাই xy this is equal to, আমি x is equal to ay টা এখানে বসাই। তাহলে a² y² + y² হোল ডিভাইডেড বাই, এখানে x is equal to a y² হয়ে গেল। তাহলে y² কেটে দিলাম, হয়ে গেল এখানে হয়ে গেল x² + 1/a। তাহলে এটা এগেইন এ কনস্ট্যান্ট b ধরে নিলাম। এক্ষেত্রে কিন্তু লিখবে b টাও কিন্তু ভেদ ধ্রুবক। তাহলে x² + y² is equal to হয়ে গেল b into xy। তাহলে হয়ে গেল কি x² + y² ভ্যারিজেস xy। তাহলে এই ধরনের অঙ্ক আরো অনেক আছে বইয়ে, সেগুলো তোমরা করো, যেগুলো হবে না সেগুলো কমেন্ট বক্সে পাঠাও। আর নিশ্চয়ই হবে, কারণ খুব সোজা অঙ্কই আছে, ভেদটা খুব সোজা চ্যাপ্টার। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো।